স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। পলাতকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। সেই সাথে জুলাই গণহত্যায় যাত্রাবাড়ী থানার 4 পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বেশি সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাত্রাবাড়ী এলাকায়। এই ঘটনায় থানায় বেশ কয়েকটি হত্যা ও গণহত্যার মামলা হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় থানায়, নিহত হয় পুলিশ সদস্যরাও। মঙ্গলবার ওই এলাকায় গণহত্যা, লাশগুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আবেদনে বলা হয়, এসব পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করা না হলে পালিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই 4 জনের মধ্যে একজনের নাম আমরা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানার ওসি তদন্ত জাকির হোসেন। এদিন এনটিএমসি সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের সত্যতা যাচাইয়ে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর। এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। 18 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে 14 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের ভোটে নির্বাচিতরাই দেশের মূল সংস্কার করবে। নতুন বয়ান দেশের মানুষ আর শুনতে চায় না বলে জানিয়েছে বিএনপি। সকালে রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে করলে সেটা সুফল আনবে না বলেও স্মরণ করিয়ে দেয়া হয়। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে। খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছেন। জিয়াউর রহমান 7ই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তারেক রহমানের মামলা প্রত্যাহার করে বাংলাদেশে আসার সুযোগ করে দেন। সমালোচনা করেন সম্প্রতি 2 জন উপদেষ্টার শপথ নিয়েও। বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এই বিতর্ক ব্যক্তিদেরকে বাংলাদেশে আজকে শপথ করিয়ে বাংলাদেশে আবু সাইদ খোকনের রক্তের প্রতি অবমাননা করা হলো কিনা এটাই জনগণ আপনার কাছে জানতে চায়। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে আহ্বান জানান। জনগণ সিদ্ধান্ত দেবে, পার্লামেন্ট আগামী সংসদ সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না। আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে করলে সেটার সুফল আসবে না বলেও স্মরণ করিয়ে দেন বিএনপির এই নেতা।
আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ভাইয়া হোটেলের সৌজন্যে এখন দেখবেন জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP29 এর খবর। জলবায়ু সম্মেলনে বাংলাদেশের চাওয়া যেন বিশ্ব নেতাদের চূড়ান্ত ঘোষণায় ঠাঁই পায় সে বিষয়ে গুরুত্ব দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ প্যাভিলিয়নে ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে কার্বন নিঃসরণ খুব কম, কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হয় অধিক। এ বিষয়ে ক্ষতিপূরণ সহ বিশ্ব নেতাদের কাছে স্পষ্ট ঘোষণা চাওয়া হবে বলেও জানানো হয়। আজারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে আজারবাইজানে রাজধানী বাকুতে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে কর্মপরিকল্পনা বৈঠকে অংশ নেন তিনি। সম্মেলনের বক্তব্যে তিনি তুলে ধরবেন জলবায়ু পরিবর্তন বিশ্ব সভ্যতাকে কিভাবে হুমকির মুখে ফেলছে। জলবায়ু সম্মেলনে পরিবেশ নিরাপত্তায় নতুন জীবনধারায় গুরুত্ব আরোপ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পরে বাংলাদেশ প্যাভিলিয়নে ব্রিফিং করে বিস্তারিত জানান তার প্রেস সচিব শফিকুল আলম। COP29 এর মূল হচ্ছে যে এটা একটা ফিনান্স কপ বলা হচ্ছে, মানে আসলে কম্পেনসেশনটা কিভাবে হবে, বা একটা যারা গ্লোবাল সাউথে আছি কিভাবে আমরা আমাদের ডিমান্ডটা পেশ করব, বা আমরা আমাদের ডিমান্ডটা মানে পেতে পারি, মানে আমরা যেটা চাচ্ছি সেটা কিভাবে আমরা আদায় করতে পারি, সেটার উপরে প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। এর আগে দিনের শুরুতেই একটি হোটেলে সমন্বয় সভা করে প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রতিনিধি দলকে দেশের সংকট, উদ্বেগ ও দাবিগুলো যেন COP29 চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা হয় সেদিকে জোর দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের অন্তত 29টি এনজিও এবং সুশীল সমাজ গোষ্ঠী COP29 যোগ দিয়েছে। স্থানীয় সময় সোমবার বিকাল 5:15টায় ডক্টর মোহাম্মদ ইউনূস বাকুতে পৌঁছান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোকে ছাড়াই আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জলবায়ু সম্মেলন। আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, জানাবেন আজ কি কি হলো এই সম্মেলনে, আর আজ আর কি কি অনুষ্ঠান বাকি আছে এবং কারা কারা এসেছেন এই সম্মেলনে এখন পর্যন্ত, বিস্তারিত জানাবেন। স্বর্ণা, এ পর্যন্ত যদি আপনি বাংলাদেশের কথা বলেন তাহলে আমি আপনাকে জানাতে পারি যে দুঃখিত ঈশিতা, আমি যদি বলি আপনাকে তাহলে প্রথমে আসলে 20 জনের সাথে আজকে 20 জন বিভিন্ন লেভেলের কর্মকর্তার সাথে, বিভিন্ন লেভেলের নেতার সাথে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন, যোগাযোগ বৈঠক করেছেন। আজকে প্রধান উপদেষ্টার যেই বক্তৃতা রাখার কথা ছিল এই বাংলাদেশ সময় দুপুর 1টা থেকে 2টার সময়, সেই বক্তব্যটি আজকে উনি অংশ নিচ্ছেন না সে বক্তব্যে। আগামীকাল বিকেল 3টায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্য রাখার কথা রয়েছে, অর্থাৎ আজকের দিনটি পিছিয়ে আগামীকাল তিনি বক্তব্য রাখবেন। এবং কিন্তু তার আগেই তার প্রেস সচিব আমাদেরকে আসলে জানিয়েছেন যে তার বক্তব্যে মূলত কি কি বিষয় থাকবে সেটি কিন্তু জানিয়েছেন। তিনি বলেছেন যে মূলত এই সাউথ গ্লোবাল যে দেশ, গ্লোবাল সাউথ বলছি আমরা, যে এই অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের যে ভালনারেবিলিটি, তারা যেরকম জলবায়ু ঝুঁকির মুখে পড়ছে সেটা, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরবেন। এবং তিনি বারবারই বলছেন যে ফাইনাল ডিক্লারেশন, অর্থাৎ যে চূড়ান্ত ঘোষণাপত্র হয় সেই ঘোষণাপত্রে যেন বাংলাদেশের যে দাবি দেওয়া সেটি যেন ঠিকঠাক মতো আসে, সেই বিষয়টি প্রধান উপদেষ্টা তুলে ধরতে চান। আমি এই মুহূর্তে বাংলাদেশ প্যাভিলিয়নে রয়েছি। এই প্যাভিলিয়নেও প্রধান উপদেষ্টার আসবার কথা ছিল, আমরা অপেক্ষা করছি, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসবেন কিনা এখনো আমরা নিশ্চিত হতে পারছি না। তবে আগামীকাল তার 3টার সময় বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যেটি আজ থেকে পিছিয়ে কাল হয়েছে। আর একটা বিশেষ তথ্য আপনাকে আমি জানিয়ে রাখি যে কপে আসলে নানান ধরনের অনুষ্ঠান হয়। 200টি দেশ এসেছে, 200টি দেশের প্যাভিলিয়ন রয়েছে এখানে, এবং সেই সমস্ত প্যাভিলিয়নের নানান বিষয়াদি নিয়ে কিন্তু
ছোট 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 বিভিন্ন রকমের সেমিনারের মতো হচ্ছে, সেই সাথে যারা নেগোসিয়েশন করেন যে কি হতে পারে, কত টাকা পেতে পারে, কোন দেশ কত টাকা পেতে পারে, সেই বিষয়গুলো সেই প্রোগ্রামগুলো কন্টিনিউ বা ধারাবাহিক থাকবে। অসংখ্য ধন্যবাদ উর্মি আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না। একই সাথে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। সচিবালয়ে এমন কথাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। প্রকল্পের কাজের ধীরগতির জন্য নানা কারণের মধ্যে রয়েছে দুর্নীতি, আবার অনেক প্রকল্প নেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়, ফলে প্রকল্পের অর্থ অপচয়ের পাশাপাশি হয় অপ্রাসঙ্গিক। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সব প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর হতে করা হচ্ছে নীতিমালা। যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয়। সোজা কথা হলো প্রজেক্ট যাতে একটু দুর্নীতি মুক্ত করা যায়, শুধু এই আমলে না, ভবিষ্যতেও এরকম কিছু ব্যবস্থা করা। পরিবেশ উপদেষ্টা জানান, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। প্রকল্পের যখন আপনি প্রস্তাব করেন তখনই আপনি 1000 কোটি টাকা করেন, ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন। এই যে বাড়িয়ে দিয়ে রাখে, এইটা এসেস করার জন্য, এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে 2টো প্রক্রিয়া। একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা, যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে। প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান, প্রকল্পে স্থানীয় মানুষের নেওয়া হবে মতামত। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ, বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ভুল ত্রুটি আছে কিন্তু ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখবেন না। একই সাথে বিশ্ব ব্যাংক থেকে পাওয়া টাকার সঠিক ব্যবহারের তাগিদ দেন তিনি। সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর সদস্যভুক্ত শহীদ ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের শুধু স্মরণে রাখা নয়, দেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করতে হবে বলে জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের পরিবার সহ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF সদস্যভুক্ত 7 জন শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা প্রদান করেছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংস্থাটি। এছাড়া প্রতিষ্ঠানটির সদস্যভুক্ত গুরুতর আহত 16 জন সদস্যকে 1 লাখ টাকা এবং 33 জন আহত সদস্যকে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। আমরা একটা কঠিন সময় থেকে পার হচ্ছি, সবাই কঠিন দায়িত্ব আমাদের কাছে পড়েছে। আমরা ভুল ত্রুটি করছি, এই ভুল ত্রুটি বিশাল ভাবে আপনারা এসে করবেন না, ম্যাগনিফাই করবেন না। এটা আছে ভুল ত্রুটি, আমরা সুন্দর করবো, বাট প্রোঅ্যাক্টিভ ভাবে যদি ভুল ত্রুটিগুলো আপনারা জানেন, আমরা সংশোধন করবো, এই জীবের কার্যক্রমের চেষ্টা করছি থাকতে পারে। দেশে নিউমোনিয়া আক্রান্তদের মধ্যে পাওয়া যাচ্ছে নতুন ধরনের জীবাণু। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, আক্রান্তদের যে ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তা কাজ না করায় বাড়ছে প্রাণহানি। ঘরে দূষিত বাতাস রোধ করলে অর্ধেকের বেশি মৃত্যু কমানো সম্ভব। আর শিশুদের 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ পান করালে মৃত্যু কমে আসবে প্রায় 15 গুণ। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রতিবছর নিউমোনিয়ায় প্রাণ হারায় বাংলাদেশের প্রায় 24,000 শিশু, যা বৈশ্বিক হারের চেয়ে অনেক বেশি। বেশিরভাগের বয়সই 5 বছরের নিচে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ঘরের ভেতরে দূষিত বাতাসের কারণে বছরে প্রায় 12,000 শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। ঘরের ভিতরে যদি পলিউশন থাকে তাইলে দেখা যায় এই 24,000 যে বাচ্চা মারা যাচ্ছে তার 12,000ই মারা যাচ্ছে ওই এয়ার পলিউশনের জন্য। আমরা যদি ব্রেস্ট ফিডিংটা ঠিকভাবে করাইতে পারতাম তাহলে আমাদের নিউমোনিয়ার মৃত্যুর হার 15 গুণ কমে যেত যা আছে। জন্মের পরে প্রথম 6 মাস বুকের দুধ ছাড়া কিচ্ছু খাবে না। যেসব জীবাণুর বিরুদ্ধে দেশে নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয় সেসব জীবাণু অনেকটাই কমে গেছে। নতুন জীবাণুতে আক্রান্ত হওয়ার ফলে প্রয়োজন নতুন ভ্যাকসিন। নিউমোকক্কাস এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যে 2টা ভ্যাকসিন বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে এখন, এরা ছিল গিয়া মৃত্যুর মূল কারণ আগে, এখন এরা আর মৃত্যুর মূল কারণ না। এদের দিয়া নিউমোনিয়া হওয়াটা সিগনিফিকেন্টলি কমে গেছে। যেগুলি আগে আনকমন ছিল এগুলি এখন কমন হয়ে গেছে।
ওইগুলির এগেনস্টে আমাদের নতুন ভ্যাকসিনের ছানার চেষ্টা করি। যে জীবাণুগুলি দেওয়া হচ্ছে, আমরা যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি, সেই অ্যান্টিবায়োটিকগুলি এদের কাজ করছে না। ভাইরাস ও ব্যাকটেরিয়া নিউমোনিয়ার কারণ। সম্প্রতি এক গবেষণা বলছে 61% নিউমোনিয়া ভাইরাসের সংক্রমণে হলেও প্রায় 99%-এরই মৃত্যু হয় ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায়। ব্যাকটেরিয়াতে মৃত্যু অনেক বেশি, যার জন্যই আমাদের মূল যে ভ্যাকসিন আনতে হবে সেটা হলো এই ব্যাকটেরিয়ার এগেনস্টে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। বাবার ডিমের আড়তে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করছিলেন সাইফুল ও তার বন্ধুরা। হঠাৎ অস্ত্র নিয়ে ঢুকে পড়ে সন্ত্রাসীরা, ফাঁকা গুলি ছুড়ে লুট করে নিয়ে যায় ৮০,০০০ টাকা। চট্টগ্রামের চাঞ্চল্যকর এই ঘটনার প্রায় ২.৫ মাস পর ১৬ মামলার আসামি মনসুর আহমেদকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও অধরা সহযোগীরা। ২৩ আগস্ট রাত ৩টা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে বাবার ডিমের আড়তে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করছিলেন কলেজ পড়ুয়া সাইফুল ইসলাম। হঠাৎ অস্ত্রসহ হানা দেয় একদল সন্ত্রাসী। ৮০,০০০ টাকা লুট করে ফাঁকা গুলি ছুড়ে পালায় তারা। তালিকাভুক্ত সন্ত্রাসী মনসুর আহমদের নেতৃত্বে লুটের ঘটনায় অংশ নেয় আরও ৩ জন। চাঞ্চল্যকর এই ঘটনার ২.৫ মাস পর গ্রেপ্তার হয়েছে মনসুর, উদ্ধার হয়েছে অস্ত্র। রাত ৩টার সময় দোকানে হানা দিয়ে তারপর ফাঁকা গুলি ছড়ে একটা আতঙ্ক সৃষ্টি করে তারপর ৮০,০০০ টাকা লুট করে নিয়ে যায়। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার তৃতীয় শ্বশুরবাড়ি বরগুনা থেকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ জানায় ২০ থেকে ৩০ জনের দল গঠন করে পুরো শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল মনসুর। তার নেতৃত্বে নভেম্বর মাসের শুরুতেও প্রবর্তক এলাকায় স্বর্ণ ডাকাতি হয়। এখনও অধরা তার সহযোগীরা। সে আসলে দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সাথে জড়িত। সে একটি ডিমের আড়তে গুলি করে একজনকে হত্যা করে সেই মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে এসে আবারও সে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং তার কিছু সহযোগী রয়েছে যাদের সহযোগিতায় সে এই ধরনের অপকর্ম করে থাকে। এছাড়া আমাদের এই আশেপাশের এলাকায় বিভিন্ন সময় ছিনতাইয়ের সাথে তার নাম জড়িত হয়ে আসছে। এলজি আগ্নেয়াস্ত্র এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ২০১৮ সালের ৪ এপ্রিল পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়তের ব্যবস্থাপক মাসুদ রানা হত্যা মামলার আসামি এই মনসুর। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রেমে বাধা আর হাত খরচের টাকা নিয়ে প্রায় বিরোধে জড়ানোয় প্রথমে মাকে শ্বাসরোধ করে হত্যা, এরপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে মাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে স্বজনদের খবর দেয় ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া যুবক সাদ বিন আজিজুর। বগুড়ায় এই হত্যার ঘটনায় আটক ছেলে র্যাবের কাছে দায় স্বীকার করেছে। এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুড়াল পড়ে আছে, কুড়ালে বাঁশ দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে। তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম কোপানোর চিহ্নগুলা ছিল। মায়ের মরদেহ দেখতে পাওয়ার ঘটনা এভাবে সাজিয়ে গুছিয়ে বর্ণনা করেন ছেলে সাদ বিন আজিজুর। স্বজনদের বোঝায় লুটের উদ্দেশ্যে কেউ মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে গিয়েছে। আলমারি আর ঘরের অবস্থা দেখে স্বজনরা তা বিশ্বাস করলেও ফাঁকি দিতে পারেনি র্যাবের চোখ। সিসিটিভির ফুটেজ আর ছেলের দেয়া বর্ণনায় অমিল থাকায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সেখানে ছেলে সাদ স্বীকার করেন প্রেমে বাধা আর হাত খরচের টাকা নিয়ে বিরোধে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলেন তিনি। মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফিরে নাটক সাজায় মা নিখোঁজের। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। গেল রবিবার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া সদরে 4তলা বাড়ির 3 তলায় ডিপ ফ্রিজে মেলে উম্মে সালমার মরদেহ। হত্যা করার পর ডাকাতির চেষ্টা হিসেবে প্রমাণ করতে কুড়াল দিয়ে ঘরে থাকে স্টিলের আলমারিতে কয়েকটি কোপ মারে, ছড়িয়ে ছিটিয়ে রাখে ঘরের জিনিসপত্র। তদন্ত করে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি, দেখি যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ ঢুকেনি। ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদ বিন আজিজুর সেখানে ছিল। এইভাবে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে।
এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর বাকরুদ্ধ এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। এবার জানাবো বাণিজ্য সংবাদ। এক সময়ের লাভজনক রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানির 12টি বাগানে 6 সপ্তাহের মজুরি বাকি পড়েছে। পাওনা আদায়ের দাবিতে কর্মবিরতি সহ শ্রমিকদের বিভিন্ন কর্মসূচিতে পুরোপুরি বন্ধ উৎপাদন। বাগানে চা পাতা বড় হয়ে নষ্ট হচ্ছে এর গুণগত মান। অর্থ সংকটে পাওনা পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। সিলেট অঞ্চলে সরকারের 51% মালিকানাধীন একসময়ের লাভজনক ন্যাশনাল টি কোম্পানি এখন ভয়াবহ অর্থ সংকটে। বকেয়া মজুরি, প্রভিডেন্ট ফান্ডের টাকা সহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে দিন দিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি। 9 সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এনটিসির 12টি বাগানের প্রায় 14,000 শ্রমিকের মজুরি ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা। বিকল্প কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত না থাকায় সংসারের খরচ চালাতে হিমশিম পরিবারগুলো। আমরা এখনো পর্যন্ত বেতন পাই নাই, শ্রমিকদের পেটে খাওয়ান নাই, বাচ্চা কাচ্চারা খাওয়ানোর জন্য হাহাকার করছে। চাল কিনলে আমরা তেল কিনতে পারছি না, চাল পাত থাকলে তো আমরা বাচ্চা কাচ্চাকে খাওয়াবো, তাও আমাদের সাধ্য নেই। আমরা কিভাবে বাচ্চা কাচ্চাকে চোটাবো, কিভাবে আমরা লেখাপড়া শিখাবো। পাওনা আদায়ের দাবিতে 18 অক্টোবর থেকে চলছে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি। আমাদের ম্যানেজার আছে, ডিজিএম আছে, তারা আমাদেরকে বলেছিল যে কাজ করে যাও, আমরা তোমাদের তলব নিয়মিত দিয়ে দিব, কিন্তু তাদের কোনো দেখা পাচ্ছি না। এই দাবিটা দিয়ে দেই, তাহলে আমরা এই বিশ্ব রুটে আমরা কোনোদিন আর নামবো না। আর যদি না দেয় আমরা বিশ্ব রুটে বাধ্য হব। যাতে এক নাগারে দীর্ঘদিন পাতা সংগ্রহ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে চায়ের গুণগত মান, নিলামে তোলা যাচ্ছে না উৎপাদিত চা পাতি। বাগান কর্তৃপক্ষ বলছে কৃষি ব্যাংক থেকে 120 কোটি টাকা ঋণ পাওয়ার কথা। টাকা পেলেই দ্রুত মজুরি পরিশোধ করা হবে। আমাদের 12টা বাগান আমাদের থেকে আমরা দিতে পারছি না, এবং আমাদের এমডি স্যার, আমাদের জিএম স্যার, ডিজিএম স্যার সবাই মিলে চেষ্টা করতেছে যে লোন তাড়াতাড়ি হয়ে গেলে পেমেন্টটা দ্রুত দিয়ে দেবে। মৌলভীবাজারে 7টি, হবিগঞ্জে 4টি এবং সিলেটে 1টি বাগান রয়েছে ন্যাশনাল টি কোম্পানির। শ্রমিকদের কাজে ফেরানো না গেলে ঘাটতি দেখা দিতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে। ডিবিসি নিউজ ডেস্ক। 22 দিনের নিষেধাজ্ঞার পর সাগরে ধরা পড়েছে ইলিশ সহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। গভীর সাগর থেকে এখন প্রতিদিন ট্রলার ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরছেন পটুয়াখালীর জেলেরা। বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। 7 থেকে 10 দিন গভীর সাগরে থেকে এখন ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরছেন তীরে। বেশিরভাগ ট্রলারে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। বাজারে মিলছে ভালো দাম। বড় আকারে মাছ, বেশি মাছ পাওয়ার জন্য আশা করি। আল্লাহ যদি আমাদের মাছ বেশি আকারে দেয়, আলহামদুলিল্লাহ আমার সংসার ভালো চলবো। 22 দিন অবরোধ শেষে জেলেরা সাগরে গেছিলে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আর কি মাছ বিক্রি করলাম। অবরোধের শেষে মাছের দাম ভালোই হয়ে গেল, সামনের দিকে আরো মাছের রেট আরো ভালো হবে। মৎস্য বিভাগ বলছে এবার প্রচুর মাছ ধরা পড়ায় নিষেধাজ্ঞার সময়ের লোকসান কাটিয়ে উঠতে পারবেন জেলেরা। আমরা আশা করি যে ইলিশের প্রবাহ যদি বাড়ে, ইলিশের উৎপাদনের সাথে যারা জড়িত যে জেলেরা, তারা আহরণ যদি বেশি করে, দাম কমে হলেও সার্বিকভাবে তারা বেশি মূল্য পাবে, বেশি লাভবান হবে। বেশি মাছ ধরা পড়ায় মহাজন আর এনজিওর ঋণ দ্রুত শোধ করার ব্যাপারে আশা দেখছেন জেলেরা। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন 2টি কৃষি বীমা চালু করল বাংলাদেশ মাইক্রো ইন্স্যুরেন্স মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র বীমা খাতে এই 2টি কৃষি বীমা চালু করে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে রাজধানীর ঢাকা ওয়েস্টিনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সুইস কন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল সেজান হাসান, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন করিনি হেঙ্কোস পিগনানি, বিএমএম ডিপিটির টিম লিডার পারভেজ মোহাম্মদ আশেক সহ আরও অনেকে। এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উদ্ভাবনী মাইক্রো ইন্স্যুরেন্সের তহবিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে।
পাকিস্তানের চরম মাত্রায় পৌঁছেছে বায়ু দূষণ। গেল সপ্তাহে একদিনে বায়ু দূষণজনিত অসুস্থতায় লাহোরের হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত 900 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বায়ু দূষণের কারণে বিশ্বে স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার সহ শ্বাসযন্ত্রের নানা রোগ বাড়ছে। এজন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটির প্রধান। বায়ু দূষণে বিপর্যস্ত লাহোর সহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরের বাসিন্দারা। দূষণ থেকে শিশুদের সুরক্ষায় এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। শিশুদের অ্যালার্জিজনিত সমস্যা বেড়েই চলেছে। স্কুলে দেখেছি অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বায়ু দূষণ ঝুঁকিতে ফেলেছে আমাদের জীবন। ঘর থেকে বের হতে পারছি না, আমরা আসলে কিছুই করতে পারছি না। বায়ুর মান সূচকে 151 থেকে 200 পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, আর স্কোর 201 থেকে 300 হলে তা খুবই অস্বাস্থ্যকর। সূচকে 300 স্কোর ছাড়িয়ে গেলে একে বিপজ্জনক বলা হয়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQER এর তথ্য অনুযায়ী বায়ুর মান সূচকে লাহোরের স্কোর 1000 ছাড়িয়ে গেছে। এ কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। চাপ বাড়ছে হাসপাতালে। লাহোরের বায়ু দূষণ এতটাই বেড়েছে যে রাস্তায় বের হলে চোখ ও গলা জ্বালাপোড়া করে। আমাদের মতো খেটে খাওয়াদের বাইরে কাজ করতে কষ্ট হচ্ছে। শুধু লাহোর নয়, ভারতের রাজধানী দিল্লিতেও বেড়েছে বায়ু দূষণ। অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। বায়ু দূষণে বাড়ছে স্ট্রোক, হার্টের রোগ, ফুসফুসের ক্যান্সার সহ শ্বাসযন্ত্রের নানা ধরনের রোগ। মানবসৃষ্ট কারণ ও জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি, বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। স্বাস্থ্য রক্ষায় আমাদের প্রকৃতির বিরুদ্ধে যাওয়া উচিত নয়। ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভুক্তভোগী দরিদ্র দেশগুলোর জন্য তহবিল বাড়ানো এখন সময়ের দাবি। এছাড়া অসময়ে ঝড়, বন্যা, তাপপ্রবাহ, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। আফগানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। টাইগারদের টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে উঠে এসেছে আফগানরা। 9 নম্বরে নেমে গেছে শান্ত মিরাজরা। সিরিজ শুরুর আগে 86 রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের, আফগানদের ছিল 84। 3 ম্যাচের সিরিজটা 2-1 ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন 85, বাংলাদেশেরও পয়েন্ট 85, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নাজমুলরা এখন 9 নম্বরে। অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে 6 পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা 3টি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা। পরিবর্তন আসেনি র্যাঙ্কিংয়ের উপরের দিকে, শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।